26 2024 পুরো বাংলাদেশ এক ভয়ানক আক্রমণের সাক্ষী হয়ে থাকলো। কারণ এই দিন চট্টগ্রামের 6th মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট একটা বেল অ্যাপিল রিজেক্ট করে দিয়েছিল। এই বেল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল ইসকনের প্রাক্তন স্পিরিচুয়াল লিডার চিন্ময় কৃষ্ণ দাসের জন্য। যখন কোর্টের ভিতরে এই মামলার জামিনের শুনানি চলছিল, সেই সময় কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের অগণিত ভক্তবৃন্দ বাংলাদেশি পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে সংঘর্ষ শুরু করে, এমনকি তারা রাস্তাও অবরোধ করে দিয়েছিল। আর এই অচল অবস্থা প্রায় 2.5 ঘন্টা ধরে চলেছিল। বাংলাদেশি পুলিশ এই বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পারেনি। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসকে যে প্রিজন ভ্যানে করে জেলে পাঠানোর কথা ছিল, সেই প্রিজন ভ্যানের টায়ারও পাংচার করে দেওয়া হয়েছিল। বিশাল পুলিশ বাহিনী কোর্ট চত্বরে উপস্থিত হয়েছিল, আর বিক্ষুব্ধ জনতাকে সামলানোর জন্য পুলিশ লাঠিচার্জ করেছিল, টিয়ার গ্যাস ছুড়েছিল, এমনকি গুলি পর্যন্ত চালিয়েছিল। কোন রকমে বেলা 3টে নাগাদ চিন্ময় কৃষ্ণ দাসকে পিকআপ ভ্যানে তুলে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার অগণিত ফলোয়ার্স প্রতিবাদে মুখর হয়ে কোর্ট চত্বরে লরিয়ালসের চেম্বারের সামনে বিক্ষোভ শুরু করে দেয়। আর সেই দাঙ্গাতেই সেখানকারই একজন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম নির্মমভাবে প্রাণ হারালেন। আমরা সবাই চাইছি এই মুহূর্তে যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়কে বাঁচানোর জন্য ভারত সরকার বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করুক, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে পাঠিয়ে ভারত সরকার যা প্রয়োজন তাই করুক। ঠিক যেমন ভাবে 1971-এ ইন্দিরা গান্ধী ইস্ট পাকিস্তানে ইন্ডিয়ান আর্মি পাঠিয়ে পাকিস্তানি আর্মিদের হাত থেকে সেখানকার জনগণকে রক্ষা করেছিলেন, ঠিক তেমন ভাবেই মোদী গভর্নমেন্টও বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি পাঠিয়ে মোহাম্মদ ইউনূসের জেহাদি সরকারের হাত থেকে হাজার হাজার হিন্দুদের প্রাণ বাঁচাক। আমরা সকলেই এমনটাই চাইছি। আমরা হলাম ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার, কিন্তু এইসবের কি লাভ যদি না আমরা আমাদেরই পাশের একটা ক্ষুদ্র দেশে, যেখানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, এটা জেনেও হাত গুটিয়ে বসে থাকি। আচ্ছা, আপনারাই বলুন তো, এই চিন্ময় কৃষ্ণ দাসের দোষটা কি? এই চিন্ময় কৃষ্ণ দাস যিনি হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া সহিংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তিনি এই বিষয়টাকে হাইলাইট করেছেন যাতে এই অমানবিক অত্যাচার অনতি বিলম্বে বন্ধ হয়। এই প্রভু চিন্ময় কৃষ্ণ দাসই হলেন ইসকনের প্রাক্তন লিডার এবং বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, যাকে 25শে নভেম্বর বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অ্যারেস্ট করলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হলো। তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন, এমনটাই অভিযোগ দায়ের করেছিলেন বাংলাদেশের বিএনপি দলের একজন নেতা, যাকে বিএনপি আজ বহিষ্কার করে দিয়েছে। আর এই অভিযোগেই অ্যারেস্ট করা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে। এখনো অবধি বাংলাদেশের কোর্ট তার জামিন মঞ্জুর করেনি। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। সেই সময় সেই ছাত্র আন্দোলনেই একটা স্লোগান ভীষণভাবে পপুলার হয়ে উঠেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর সেই স্লোগানই আজ সামান্য পরিবর্তিত হয়ে হাজার হাজার হিন্দু প্রতিবাদীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম গ্রেফতার। বাংলাদেশি পুলিশ, বাংলাদেশি কোর্ট এই হিন্দু মানুষদের প্রতিবাদের জন্য তাদের উপর লাঠিচার্জ করছে, গ্রেনেড ছুড়ে মারছে, এমনকি গুলি পর্যন্ত চালাচ্ছে। প্রতিবাদী হিন্দুদের মারধর করার জন্য সেই দিন ওই কোর্ট চত্বরে জামাতি ইসলাম প্রতিষ্ঠানের মানুষজন উপস্থিত ছিলেন। সেই যে বাংলাদেশি ছাত্র আন্দোলন, মানে সেই অর্গানিক ছাত্র আন্দোলন, যারা কিনা সেই দেশের দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিল, সেই অর্গানিক ছাত্র আন্দোলনের পিছনে কিন্তু জামাতি ইসলাম সংগঠনের বিশাল বড় অবদান রয়েছে। আশা করি আপনারা এই তথ্য ইতিমধ্যেই জানেন। আর বাংলাদেশি পুলিশ এই জামাতি ইসলাম সংগঠনের সাথে সংঘবদ্ধ হয়ে সেই দিন হিন্দু প্রতিবাদী মানুষদের উপর পাথর ছুঁড়ে মেরেছিল। আপনারাই এবার বিচার করুন, আপনারাই ভাবুন যে একটা দেশে এই ধরনের অত্যাচারের থেকে আর বেশি ভয়ঙ্কর কি হতে পারে। একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, আর তারপর যখন সেই সম্প্রদায়ের মানুষজন, সেই কমিউনিটির মানুষজন তাদের উপর হওয়া সহিংস আক্রমণের প্রতিবাদ করছে, তখন তাদের উপর হামলা চালানো হচ্ছে।
যখন কোন সম্প্রদায়ের স্পিরিচুয়াল লিডার সেই সম্প্রদায়ের উপর হওয়া আক্রমণের প্রতিবাদ করছেন, তখন তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। পুরো বাংলাদেশ জুড়ে এই একটাই কালচার চলছে। আমরা সবাই জানি 5ই আগস্ট মানে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারকে রীতিমতো হাঁটিয়ে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই সময় তিনি হাজার হাজার মানুষের সামনে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের নিরাপত্তা তিনি নিশ্চিত করছেন, তিনি দেখবেন যাতে তারা সুরক্ষিত থাকেন। কোথায় গেল তার সেই প্রমিস? তখন থেকে শুরু করে এখনো অবধি শত শত হিন্দু মানুষদের ওপর আঘাত আনা হয়েছে, শত শত হিন্দু মানুষজন প্রাণ হারিয়েছেন। না, আমি এমনটা মোটেও বলছি না যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুরা খুব ভালো ছিলেন, তাদের উপর কোনো অত্যাচার করা হয়নি, না এমনটা মোটেও নয়। তখন তাদের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু এখন এই অত্যাচারের তীব্রতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। কেন বারবার টার্গেট করা হচ্ছে বাংলাদেশি হিন্দুদের? বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় তাদের 8 দফা দাবি নিয়ে লাগাতার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের এই 8 দফা দাবি কি? তারা চান সংখ্যালঘু জাতিদের ওপর নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হোক, দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি প্রদান করা হোক, এমনকি ভিকটিমসদেরও যথোপযুক্ত কম্পেনসেশন প্রোভাইড করা হোক। বাংলাদেশে সংখ্যালঘু জাতিদের জন্য নতুন আইন প্রণয়ন করা হোক, সংখ্যালঘুদের জন্য সেপারেট মিনিস্ট্রি গঠন করা হোক, হিন্দু ফাউন্ডেশন সহ অন্যান্য সংখ্যালঘু জাতিদের জন্য ফাউন্ডেশন গড়ে তোলা হোক, সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ডের মডার্নাইজেশন করা হোক, বাংলাদেশে সমস্ত সরকারি বেসরকারি কলেজেস এবং ইউনিভার্সিটিস গুলোতে সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশন সিস্টেম আনা হোক, রেস্টোরেশন and preservation of inherited property act and the proper implementation of return of surrendered property act perfectly implement করা হোক। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য 5 দিন ছুটি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের রিলিজিয়াস ফেস্টিভ্যাল উপলক্ষে তাদেরকে যথোপযুক্ত ছুটি প্রদান করা হোক। এই হলো তাদের 8 দফা দাবি। বাংলাদেশে 52টা জেলায় এখনো অবধি 200 জনেরও বেশি হিন্দু মানুষকে আক্রমণ করা হচ্ছে। হিন্দুদের 22টিরও বেশি ধর্মীয় স্থানে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের 100 দিন পূরণ হয়ে গেছে, আর এই 100 দিনের মধ্যেই মোহাম্মদ ইউনূসের জেহাদি সরকার পলিটিক্যাল অপোনেন্টসদের বিরুদ্ধে অলরেডি 1600টা কেস ফাইল করে দিয়েছে, এমনকি 2 লক্ষেরও বেশি মানুষের এগেইনস্টে তারা মামলা করছে। অর্থাৎ বাংলাদেশ চুলোয় যাক, আমি পলিটিক্যাল রিভেঞ্জ নেব, এমন মানসিকতাই পোষণ করছে মোহাম্মদ ইউনূসের সরকার। আর এত কাণ্ড হয়ে যাবার পরেও ভেরি রিসেন্টলি আল জাজিরার এক ইন্টারভিউতে যখন মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বারবার বাংলাদেশি হিন্দুদের উপরেই কেন আক্রমণ করা হচ্ছে, এর উত্তরে তিনি বলেছিলেন এটা নাকি পুরোটাই ভারতের অপপ্রচার, বাংলাদেশে হিন্দুরা একদম ঠিক আছেন। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা অনেক সাড়ম্বরে আছে। কিছু মাস আগে দুর্গাপূজা ছিল, আর এই দুর্গাপূজার সময় গোটা বিশ্ব দেখেছে কিভাবে প্রত্যেকটা দুর্গাপুজো প্যান্ডেলে জেহাদিরা আক্রমণ চালিয়েছিল। ঢাকার পাশের এক এলাকা যেখানে একটা খোলা মাঠে প্রত্যেক বছর অনেক বড় করে প্যান্ডেল করে দুর্গাপুজো পালন করা হয়, এবছর তেমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু মৌলবাদী জেহাদিরা এসে পুলিশকে ধমকে দিয়েছিল যে হিন্দুরা যেন কোনোভাবেই সেখানে পুজো করতে না পারে। আর সেই কারণেই সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই বছর কোন রকমের ছোট করে দুর্গাপুজো সারলেন। ঢাকারই অন্য একটা পুজো প্যান্ডেলে দুর্গাপুজো চলাকালীন সময় 6 জন মৌলবাদী শটাং মণ্ডপের ভিতর ঢুকে স্টেজে উঠে পড়লেন এবং ইসলামিক রিলিজিয়াস সং গাইতে শুরু করে দিলেন। এমনকি সেখানে থাকা হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু জন মানুষকে তারা জোর জবরদস্তি ধর্মান্তরিত করার চেষ্টা পর্যন্ত করেছিলেন। ভাবুন কতটা বর্বর একটা জাতি হতে পারে। এই অন্যায় অবিচার দিনের পর দিন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর চলেই যাচ্ছে। আর এই ফুটেজ গুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তখন বাংলাদেশের পুলিশ নাটক করে লোক দেখানোর জন্য স্টেপস নিচ্ছেন। এমন স্টেপস তারা নিচ্ছেন যেখানে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই দুর্গাপুজোর সময় ঢাকারই একটা দুর্গা মণ্ডপে একজন জেহাদি ছুরি হাতে প্রবেশ করলেন এবং সেখানে থাকা 5 জন হিন্দু মানুষকে গুরুতরভাবে জখম করলেন। অন্য আরেকটা মন্দিরে আরেকজন মৌলবাদী বোম ছুড়ে মারলেন। এই যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি, এই পুরো ঘটনাগুলোই এই বছর দুর্গাপুজোর সময় ঘটা ঘটনা। আর এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন ডে টু ডে লাইফে
সেখানকার হিন্দু মানুষজনদের জীবনে ঘটে চলেছে। এরকম অবিরাম আক্রমণ ধেয়ে আসছে সেখানকার হিন্দু মানুষজনদের দিকে। ভেরি রিসেন্টলি, এই 2-4 দিন আগেই চট্টগ্রামের এক কালীবাড়িতে জেহাদিরা আক্রমণ চালালো। চট্টগ্রামেরই লোকনাথ ধামের একটা মন্দিরকে আক্রমণ করে মৌলবাদীরা গুড়িয়ে দিল। বাংলাদেশের পুলিশ এখন যে সমস্ত মানুষের হাতেই ধাগা দেখতে পাচ্ছেন, মানে এই বিপত্তারিণী বা কোন রকম মন্দিরে গেলে আমরা যে হাতে সুতো পরি, সেরকম কোনো ধাগা দেখতে পেলেই সেই মানুষজনদের অ্যারেস্ট করে নিচ্ছেন। গত 25শে নভেম্বর চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর কুশল বরণ চক্রবর্তীকে জেহাদিরা এমন ভাবে আক্রমণ করলেন যে তিনি গুরুতর আহত হয়েছেন। ঋতু চক্রবর্তী নামের এক মেয়েকে লাভ জেহাদের চক্করে ফাঁসিয়ে ধর্মান্তরিত করে ফেললেন এই মৌলবাদী জেহাদিরা। আর এরকমই একটা নয়, দুটো নয়, হাজার হাজার ঘটনা বাংলাদেশ জুড়ে ঘটে চলেছে, যেগুলো বলতে গেলে একটা এপিসোডে শেষ করা সম্ভব না। গত বছর 2023 সালে মার্চ মাসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। তখন তিনি বাংলাদেশের বিখ্যাত সতীপীঠে একটি মুকুট দান করেছিলেন মায়ের উদ্দেশ্যে। আর বাংলাদেশের সরকার এতটাই অপদার্থ, সেই মুকুটটিকেও সুরক্ষিত করে রাখতে পারলেন না, কারণ সেই মুকুটটি সেই মন্দিরে আর নেই, ইতিমধ্যেই সেটা চুরি হয়ে গিয়েছে। তাহলে যেই দেশের সরকার প্রতিবেশী দেশের অনারেবল প্রাইম মিনিস্টারের একটা উপহারকে সামনে রাখতে পারছেন না, তাহলে সেই দেশের সরকার সেই দেশের 1 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা কি করে প্রদান করবেন? আচ্ছা, আপনারাই বলুন, এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষজন সেখানে মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছিলেন। হাজার হাজার হিন্দু মানুষজন প্রাণ দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আজকের এই রাইজিং স্টার বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে যদি 50% মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের অবদান থাকে, তাহলে নিশ্চিন্তে এই কথা বলা যায় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কিন্তু 50% কন্ট্রিবিউশন হিন্দু সম্প্রদায়ের মানুষজনদেরও রয়েছে। তারা যদি সেদিন রক্ত না দিত, আজকের এই বাংলাদেশ স্বাধীন হতে পারত না। এই বাংলাদেশে একসময় মোট জনসংখ্যার 25 থেকে 30% মানুষজন হিন্দু সম্প্রদায়ের ছিলেন, আর তা কমতে 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 আজ এমন তলানিতে থেকেছে যে সেই সংখ্যা মোটে 8%-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের কোটি কোটি হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কখনো তাদের জমি বাড়ি সম্পত্তি কেড়ে নিয়ে দেশ থেকে বার করে দেওয়া হয়েছে, আবার কখনো তাদের রক্তচক্ষু দেখিয়ে ধর্মান্তরিত অবধি করা হয়েছে। আজ বাংলাদেশের 1 কোটি হিন্দু তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে চলেছেন। আর এই সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকা, যাতে তারা আবার সগৌরবে মাথা তুলে বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারে, যাতে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো বাংলাদেশও হিন্দু শূন্য না হয়ে পড়ে। ইতিমধ্যেই ইন্ডিয়ান গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের সরকারকে রিকোয়েস্ট করেছেন যে তারা যেন হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করেন। কিন্তু এক্সপেক্টেডলি মোহাম্মদ ইউনূসের জেহাদি সরকার তার রিপ্লাই দিয়েছেন যে হিন্দু পুরোহিতকে অ্যারেস্ট করা এবং তাকে জেলে বন্দি করে রাখা এটা সম্পূর্ণ তাদের ইন্টারনাল ব্যাপার। এটাই খুব স্বাভাবিক যে মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যখন কোনো দেশের মাথায় বসে আছেন এবং সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন ইসলামিক এক্সট্রিমিস্টরা, তখন সেই দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হবেই, আর সেই দেশের সরকার এই অত্যাচারের দায়ভারও বহন করবেন না। যখন বাংলাদেশ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোনো রকম এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স অ্যালাউ করবেন না, তখন এটা খুবই স্পষ্ট আমাদের সবার কাছে যে হিন্দুদের ওপর হওয়া অত্যাচার বা নিপীড়ন বন্ধ করতে বাংলাদেশি গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই ইন্টারেস্টেড নন। আর তাই ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত বাংলাদেশি সরকারের ওপর চাপ প্রয়োগ করা। আমরা সবাই জানি যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর ডিপেন্ডেন্ট, যেমন ধরুন মেডিকেল ফ্যাসিলিটি, বিভিন্ন ইম্পর্টেন্ট মেডিসিন, এরকম বিভিন্ন জিনিসে, অনেক জিনিসেই কিন্তু তারা আমাদের উপর নির্ভরশীল। তাই ভারত সরকারের উচিত এই ডিপেন্ডেন্সিটাকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করে সেখানকার গভর্নমেন্টের ওপর চাপ সৃষ্টি করা। আর বর্তমান সময় ইউএস এর সাথে আমাদের টার্মস এন্ড কন্ডিশনস খুব ভালো চলছে। সেই ক্ষেত্রে ট্রাম্পের মাধ্যমেও যদি ভারত সরকার ইউএসের ওপর সাঁড়াশি চাপ প্রয়োগ করে, তাহলে হয়তো এই যাত্রায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় জয়যুক্ত হবে। আমি আশাবাদী, কারণ কি আমাদের গভর্নমেন্টে, আমাদের সরকারে অনেক বড় বড় মাথারা রয়েছেন, অনেক বড় বড় আমলারা রয়েছেন, তারা ডেফিনেটলি কোনো না কোনো স্ট্র্যাটেজি, কোনো না কোনো প্ল্যান ইমপ্লিমেন্ট করবেনই। আমি আশাবাদী
বাংলাদেশের হিন্দুরা আবারও মাথা উঁচু করে গর্বের সাথে বাংলাদেশে ভয়মুক্ত পরিবেশে বাঁচতে পারবেন। আপনারা জানান এই সময় ভারত সরকার কোন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলে বা কোন পরিকল্পনা গ্রহণ করলে সেটা বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে লাভবান হবে। আপনাদের মতামত আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোকে লাইক করে আমাদের পাশে থাকবেন। আবারও নতুন একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন।